জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং আমি নুসরাত সুজানা। ৪৫ বছর আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় ঘুরে বেরিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার অন্যতম আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। বিদেশে আসা যাওয়া করতেন পাসপোর্ট ব্যবহার করেই, যোগাযোগ করতেন জন ডো ছদ্মনামে, আর ভূমিকা রেখেছেন জুলাই হত্যাকাণ্ডেও। এমন তথ্যের ভিত্তিতে এবার ট্রাইব্যুনালের মামলায় আসামি হলেন মোজাফফর। বিচার চলবে সেনা আইনেও। আরও জানাচ্ছেন GM মাহমুদ। ২৪ জুলাই গণঅভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধ মামলায় সকালে ট্রাইব্যুনালে আনা হয় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে। এবার তার সঙ্গে আসামি হচ্ছেন ৪৫ বছর ধরে পলাতক থেকে সম্প্রতি গ্রেপ্তার হওয়া জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। জন্ডু ছদ্মনামে দীর্ঘদিন ধরেই গোপনে মাসুদ উদ্দিন সহ অনেকের সঙ্গে যোগাযোগ করতেন মোজাফফর। ঘুরে বেরিয়েছেন দেশে বিদেশে, ছিলেন আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ সংশ্লিষ্টদের ছত্রছায়ায়। আমি কখনো এটা বিশ্বাস করতে চাই না আমার অভিজ্ঞতার আলোকে যে আমাদের কোনো গোয়েন্দা সংস্থা এই বিষয়গুলোই একেবারে জানতো না। হঠাৎ করে উনি গ্রেফতার হলেন, এটা আসলে তদন্তে বেরোবে কারা আসলে তাকে পৃষ্ঠপোষকতা করেছে, এবং আমাদের এই ফ্যাসিবাদ পিরিয়ডে এন্টায়ার জার্নিতে উনি কোনো অ্যাক্টিভ রোল কিংবা কোনো রাষ্ট্রের পক্ষ থেকে আহ্বায়ক হিসেবে কাজ করেছেন কিনা। আমরা জানতে পেরেছি ভারত এবং ব্যাংককে ওনারা চলাফেরা করেছেন। তো এই ব্যাপারগুলো খতিয়ে দেখা হবে আসলে কিভাবে উনি কোথায় ছিলেন, কেন ছিলেন। গত ১৬ বছরে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে মোজাফফর হোসেনের সংশ্লিষ্টতা রয়েছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর জানান, আরও তথ্য পেতে মাসুদ উদ্দিন ও মোজাফফরকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ১/১১ থেকে শুরু করে মানবতা বিরোধী বিভিন্ন অপরাধের সাথে তার সম্পৃক্ততা আছে, আর তার সাথে কথোপকথন এবং বিভিন্ন সম্পৃক্ততা আছে সেই মেজর মোজাফফরের সাথে। অতএব আমরা এইটাকে তো কানেকশন করতে, মানে তাদের মধ্যে কি বিষয়ের মধ্যে, সেটা আমাদের ইনভেস্টিগেশনের দাবি রেখে সেই কারণে আমরা তাকে ইনভেস্টিগেশনের স্বার্থে তাকে আমরা প্রোডাকশন ওয়ারেন্ট চেয়েছি। আগামী ২৩ তারিখে তাকে হাজির করার জন্যে আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল বরাবরে একটি প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। এদিকে আইটি বিশেষজ্ঞ ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানান, অধিকতর তদন্ত ও জিজ্ঞাসাবাদে মিলতে পারে জিয়া হত্যাকাণ্ডের প্রকৃত ইতিহাস, উন্মোচিত হতে পারে কুশীলবদের মুখোশ। উনি একমাত্র জীবিত যা অপরাধী, তো সেক্ষেত্রে উনি প্রথম রেসপন্ডেন্ট, এবং এই সংশ্লিষ্ট বিষয়টা হত্যা মামলা করা হয়েছে। সেই মামলার যে সকল নথিপত্র আমরা পর্যবেক্ষণ করে দেখেছি যে উনি অবশ্যই একটি পর্যায়ে বলতে পারবেন যে আসলে বিষয়টা কিভাবে ঘটেছিল, কারা সম্পৃক্ত ছিল, প্ল্যানকারী বা পরিকল্পনাটা কি ছিল, সেটি আসলে ওনাকে কতটুকু জিজ্ঞাসাবাদ করে জানা যাবে, সেটা আসলে সময়ের অপেক্ষায় আছে। আমরা অবশ্যই একটা অমীমাংসিত অধ্যায়ের একটা জায়গায় পৌঁছাবে বলে, ইতিহাস একটি যুগান্তকারী একটি সিদ্ধান্তে পৌঁছাবে এই নৃশংস হত্যাকাণ্ডে, এটা আমরা বিশ্বাস করি। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিপথগামী সেনার হাতে নিহত হন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে ৪৫ বছর পর গত ১৫ জুলাই গ্রেপ্তার করে পুলিশ। GM মাহমুদ, RTV, ঢাকা। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনকে এতদিন কারা আশ্রয় দিয়েছিল তা দ্রুত খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে আনন্দ কমিউনিটি ভবনে সাবেক যুবদল নেতা জাকির হোসেন নান্নুর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ দাবি জানান। রিজভী বলেন, চারদিক থেকে এখনও নানা চক্রান্ত ষড়যন্ত্র চলছে। বঞ্চিত নেতাকর্মীদের হতাশ না হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। ওই লোক কোথায় ছিল? মেজর মুজাফফর কিভাবে আসতে পারল? নিশ্চয়ই যারা তাকে আশ্রয় দিয়েছেন এর আন্তর্জাতিক আশ্রয়দাতা আছে, দেশের ভিতরে আশ্রয়দাতা আছে। ১৭ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এগুলো আজকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে, জানতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যা সহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তবে শিশু নির্যাতন কিংবা ধর্ষণ মামলাগুলো কোনোভাবেই প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন তিনি। সচিবালয়ে দেশের 10টি জেলায় মামলা পূর্ব বাধ্যবাধকতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী একথা বলেন। অপ্রতুল বিচারিক ব্যবস্থায় বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান রয়েছে জানিয়ে আইনমন্ত্রী আরও বলেন, মামলার আগে মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে আগামী 1 বছরের মধ্যে মামলা জট
কমে আসবে। নেগোসিয়েশন করা সম্ভব দুই পক্ষের আইনজীবীদের মাধ্যমে অথবা আমাদের জেলা লিগ্যাল এইডের আওতায় যে মিডিয়েটর আছে তাদের কাছে বিষয়টি রেফার করেন। তারা পোস্ট ফাইলিং কেসগুলো যদি এখানে মিডিয়েট করতে পারে, বিশেষ করে যে কয়টা আইন তফসিলভুক্ত আছে, তাহলে আমরা বিশ্বাস করি আগামী 1 বছরে আমাদের বিচার বিভাগের জন্য একটি আশার আলো দেখাবে। অপতথ্য ও সাইবার বুলিং নিয়ন্ত্রণে জনস্বার্থে আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, এই সপ্তাহেই প্রজ্ঞাপন জারি হবে। সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, 17 বছরের ফ্যাসিস্ট কাঠামো রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। তবে পুলিশ ও প্রশাসনে থাকা গণভ্যুত্থানে হত্যা ও অপরাধে জড়িতদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ঘোষিত ক্ষতিপূরণ 1 বছরেও দিতে না পারা সরকারের ব্যর্থতা। সরকার যাচাই বাছাই করে ক্ষতিপূরণের ব্যবস্থা করবে। আচ্ছা, আমার কাছে প্রধান চ্যালেঞ্জ মনে হয় আমরা যে সিস্টেমটার মধ্যে কাজ করছি, মানে সদিচ্ছা থাকলেও সরকারের কতগুলো টুল আছে, অ্যাপারেটাস আছে, যারা 17 বছরে এমন অবস্থায় ছিলেন তারা তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে যা ভেবেছেন এগুলো কিন্তু পাল্টে গেছে, তাদের চিন্তাই পাল্টে গেছে। সো এই পুরো স্ট্রাকচার নিয়ে কাজ করা হাইলি চ্যালেঞ্জিং হচ্ছে। 2024 সালের 21 জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তাপ রাজধানী ঢাকা সহ সারা দেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করেন। আপিল বিভাগ সরকারি চাকরির নিয়োগে মেধার ভিত্তিতে 93% এবং 7% মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য কোটা রাখা হয়। হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। চলছে কারফিউ। চতুর্থ দিনের মতো 24-এর 21 জুলাইও সারা দেশ ছিল ইন্টারনেটবিহীন। এর মধ্যেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রাজধানীসহ সারা দেশে নিহত হন অন্তত 19 জন, আহত হয় 3 শতাধিক আন্দোলনকারী, যাদের অনেকের অবস্থা ছিল সংকটাপন্ন। 24 ঘন্টা নিখোঁজ থাকার পর সন্ধান মেলে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের। পরবর্তী 48 ঘন্টার মধ্যে ইন্টারনেট সংযোগ সচল করা, শিক্ষা প্রতিষ্ঠান ও হল খুলে দেওয়া, সমন্বয়কদের নিরাপত্তা এবং কারফিউ তুলে দিতে সরকারকে সময় বেঁধে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে নতুন কর্মসূচি দেওয়া হবে বলেও ঘোষণা দেওয়া হয়। ওই সংসদের দিকে আমি রক্তচক্ষু নিয়ে তাকাবো। জুলাই আগস্টের রক্তাক্ত গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের স্বপ্নে সেদিন দেশের সাহসী ছাত্র জনতা অকাতরে প্রাণ উৎসর্গ করেছিলেন। কারফিউ ভাঙার মতো দুঃসাহসিক সংগ্রাম একমাত্র তারাই করতে পারে যারা চিন্তা করে যে আমি আমার দেশকে ভালোবাসি এবং দেশের জন্য জীবন দিতে পারি। লাইক বিপ্লবী মনা যে মানুষগুলো, সেগুলো তারা গুলি করে আমাদের দেশের মানুষগুলোকে তারা হত্যা করছে। তাহলে এখানে তো আমাদের এক দফা যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। কারফিউর মধ্যে থেকেও কিন্তু পুলিশ আমাদেরকে গুলি করছে, আমরা সেই গুলির তোয়াক্কা না করে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছে। 21 জুলাই সারা দেশে ছিল সাধারণ ছুটি। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জানান, 22 জুলাই কারফিউ বলবৎ থাকবে। পাশাপাশি চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামীকাল 3টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। 21 জুলাই সন্ধ্যার পর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণমাধ্যমকে নিহতের তথ্য দেওয়া বন্ধ করে দেওয়া হয়। সেদিন রাতে দেশের সার্বিক নিরাপত্তার বিষয়ে সামরিক বেসামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসান মাহমুদ, RTV, ঢাকা।
স্থানীয় সরকার নির্বাচন আইনের সংশোধিত সুপারিশ চূড়ান্ত করে দ্রুত মন্ত্রণালয়ে পাঠানো হবে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সশস্ত্র বাহিনীকে যুক্ত করার সুপারিশ করা হয়েছে বলে জানালেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। বিকেলে কমিশন সভা শেষে সচিব কথা জানান। বলেন, কমিশনের নীতিগত মত হল এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য ঘোষণার যৌক্তিকতা নেই। তবে ঋণের গ্যারান্টারও যদি খেলাপি হন তাকেও নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান থাকা উচিত এবং দ্বৈত নাগরিকত্বধারীদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়েও নীতিগত মত দিয়েছে কমিশন। এসব ছাড়াও নির্বাচনী আচরণ বিধি সংশোধনের বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তো স্থানীয় সরকার নির্বাচনের সাথে যে আইনগুলো আছে 2009-এর যে আইনগুলো আছে 5 স্তরের সিটি কর্পোরেশন, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা এবং জেলা পরিষদ, এই আইনগুলোর ভিতরে আমাদের কমিশনের বিবেচনায় যে সমস্ত জায়গায় কিছু কিছু মনে হয়েছে যে স্ট্রিমলাইন করার দরকার, আমরা সেইগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদেরটা উপযুক্ত মনে করেন তাহলে তারা সেইভাবে ব্যবস্থা নেবেন। আসছে বছর হজের জন্য সরকারি ও বেসরকারি মাধ্যমের প্যাকেজ ঘোষণা করেছে সরকার, যার মধ্যে সরকারি মাধ্যমে নির্ধারণ করা হয়েছে 2টি হজ প্যাকেজ। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজের সর্বনিম্ন খরচ ধরা হয়েছে 5,05,648 টাকা। অন্যদিকে উন্নত সুবিধার প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে 6,15,263 টাকা। এবার বিমান ভাড়া কমানো হলেও বেড়েছে হজ প্যাকেজের খরচ। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে জানাচ্ছেন আসিফ হাসান। বিগত আওয়ামী লীগ সরকারের সময় হজ প্যাকেজের খরচ অতিরিক্ত বেড়ে যাওয়ায় সৌদি আরব থেকে দেওয়া নির্ধারিত হজ যাত্রীদের কোটা পূরণে ব্যর্থ হয় বাংলাদেশ। ফলে তখন থেকেই খরচ কমানোর দাবি জানিয়ে আসছিল হজ যাত্রীরা। বর্তমান সরকার খরচ কমানোর উদ্যোগ নেয়। মঙ্গলবার সচিবালয়ে 2027 সালের হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্মমন্ত্রী। জানান, সরকারিভাবে হজ প্যাকেজের খরচ ধরা হয়েছে 6,15,263 টাকা, আর সাশ্রয়ী প্যাকেজে এই খরচ 5,05,648 টাকা। সরকারি মাধ্যমে আমরা 2টি হজ প্যাকেজ নির্ধারণ করেছি, যথা হজ প্যাকেজ 1। এই প্যাকেজে হজ যাত্রীদের মক্কায় হারাম শরীফের বহির চত্বর হতে প্রায় 1000 থেকে 1400 মিটারের মধ্যে এবং মদিনায় মার্কাজি এরিয়ার আবাসন সুবিধা দেওয়া হবে। এই প্যাকেজ খরচ ধরা হয়েছে 6,15,263 টাকা। হজ প্যাকেজ 2, এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,05,648 টাকা। ধর্মমন্ত্রী বলেন, বিমান ভাড়া 14,000 টাকা কমিয়ে 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এই বছর মাননীয় প্রধানমন্ত্রী প্রচেষ্টা বিমান ভাড়া গত বছরের চেয়ে 24,830 টাকা কমানো হয়েছে। মানে এখন ভাড়া নির্ধারিত হয়েছে 1,30,000 টাকা। ইউএস বাংলা এয়ারলাইন্স হজ যাত্রী বহনে 58,000 টাকা অফার করলে বিমানে কেন 1,30,000 টাকা? এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ইউএস বাংলা যে ভাড়াটা বলছে এটা সম্ভব, আমি এটাকে বলবো না যে অসম্ভব না, কিন্তু কথাটা হলো বিমানের যে মাথাবাড়ি প্রশাসন, ইউএস বাংলার কিন্তু সেই মাথাবাড়ি প্রশাসন নয়। সৌদি সরকারের কিছু খরচ নতুন করে প্যাকেজে যোগ হওয়ায় সার্বিক খরচ বেড়েছে বলে জানান ধর্মমন্ত্রী। সৌদি হজ উমরা মন্ত্রণালয় জাতি হাজিদের সেবা, আবাসন ও ব্যবস্থাপনা উন্নয়নে বেশ কিছু পরিবর্তন এনেছে। তারা মক্কা এবং মদিনায় হজ যাত্রীদের আবাসন, যাতায়াত, ক্যাটারিং, তাবু ও সার্ভিস প্যাকেজকে একটি সম্মিলিত প্যাকেজের মধ্যে আনার ঘোষণা দিয়েছেন। 2027 সালের হজ নিবন্ধন শেষ হবে 24 সেপ্টেম্বর, আর চাঁদ দেখা সাপেক্ষে হজ ফ্লাইট শুরু হওয়ার সম্ভাব্য তারিখ 8 এপ্রিল। আসিফ হাসান, RTV, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের সঙ্গে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী বলে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। ভিডিওটি ভাইরাল হবার পর প্রথমে সাতক্ষীরা জেলা জামায়াত এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি দিয়ে তৈরি বলে দাবি করে। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে থাকা নারী ও তার মা বাবার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন নজরুল ইসলাম ও তার প্রথম পক্ষের স্ত্রী। মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। গত 17 জুন রোজ মঙ্গলবার আমার বড় মেয়ে মরিয়ম আক্তারের সাথে
তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। একটি দেশের স্বাধীনতা বারবার আসে না, ৭১-এ দেশের স্বাধীনতা এসেছিল, তাই ৭১ আর ২৪ এক নয়। তবে ৭১ আর ২৪ কোনোটিকেই খাটো করে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। মঙ্গলবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আয়োজনে প্রতিষ্ঠানটির শহীদ মিলন হলে এক স্মরণ সভায় এসব কথা বলেন তিনি আরও বলেন, ক্ষমতায় থেকে ন্যায় বিচার না করলে ৫ আগস্টের মতো ঘটনা ঘটে, তাই অর্পিত দায়িত্বের প্রতি সুবিচার করতে সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী। আমরা একসাথে দীর্ঘদিন গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য এবং নির্ভীক মানুষ যদি কাউকে বলতে হয়, তার অন্যতম উদাহরণ হচ্ছে অধ্যাপক ডক্টর এম এ কুদ্দুস। কখনোই কোনো অবস্থাতেই ভীত সন্ত্রস্ত হওয়ার মতো লোক উনি ছিলেন না। দেশে ভাড়ায় রোগী বহনের জন্য কোনো অ্যাম্বুলেন্স নেই, যা আছে তা প্রাইভেট। এ কারণে অ্যাম্বুলেন্স নীতিমালা দ্রুত বাস্তবায়ন ও হয়রানিমূলক মামলা বন্ধের দাবি জানিয়েছে অ্যাম্বুলেন্স মালিক ও চালকরা। মন্ত্রণালয়ের থেকে জানানো হয়, নীতিমালার খসড়া হয়েছে, তবে স্টেক হোল্ডারদের সাথে বৈঠকের পরে চূড়ান্ত অনুমোদন হতে পারে। দেখুন আর বাদলের রিপোর্ট। রোগী নিয়ে ছুটলেও দেশে বাস্তবে ভাড়ায় রোগী বহনের জন্য কোনো অ্যাম্বুলেন্স নেই, যা আছে তা হলো প্রাইভেট অ্যাম্বুলেন্স। অর্থাৎ সরকার অ্যাম্বুলেন্সের নামে মাইক্রোবাসের রেজিস্ট্রেশন দিয়েছেন ঠিকই, কিন্তু সেখানেই লিখে দিয়েছেন অ্যাম্বুলেন্সগুলো ভাড়ায় চলতে পারবে না। ভাড়ায় চালিত এর জায়গায় লেখা আছে নো। এ কারণেই দেশে ভাড়ায় রোগী বহনের জন্য কোনো অ্যাম্বুলেন্স নেই। অ্যাম্বুলেন্সের কাগজপত্র হালনাগাদ সংক্রান্ত নীতিমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত মামলা দায়ের স্থগিত রাখতে বলা হয় পুলিশ মহাপরিদর্শককে। এবছরের ২০ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা ৩ থেকে এ নির্দেশ দেয়া হয়। কিন্তু তারপরেও বিভিন্ন অজুহাতে অ্যাম্বুলেন্সের উপর মামলা দায়ের অব্যাহত রয়েছে। অ্যাম্বুলেন্সকে প্রাইভেট নয়, বাণিজ্যিক বাহন ঘোষণা দিয়ে নীতিমালার দাবি মালিক ও চালকদের। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি যে নীতিমালা হওয়ার আগ পর্যন্ত আইজিপি স্যারের নির্দেশে যাতে আমাদের রাস্তায় ট্রাফিক সার্জেন্ট পুলিশ কোনো মামলা না দেয়, তাহলে আমরা এই সেবাটা দিতে পারবো সুন্দরভাবে। যদি আমাদের প্রতিনিয়ত মামলা দেয়, তাহলে তো আমরা একসময় এই সেবাটা বন্ধ করতে বাধ্য হব। অ্যাম্বুলেন্সে রেজিস্ট্রেশনে প্রাইভেট লেখা থাকতে পারবে না। প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই আমাদের একটা সমাধান করে দেব। অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, বারবার যোগাযোগ করেও নীতিমালা বাস্তবায়ন হচ্ছে না, এতে নানাভাবে ক্ষতির শিকার হচ্ছেন তারা। দ্রুত সময়ের মধ্যে যদি আমাদের নীতিমালা বাস্তবায়ন না হয়, তাহলে আমরা অ্যাম্বুলেন্স ধর্মঘটের মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হব। তাই সরকারের কাছে এবং কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে আমাদের নীতিমালা বাস্তবায়ন করে দেওয়া হোক, যাতে আমরা এই সার্ভিসটিকে সচল রাখতে পারি। 4 জনের হাত থেকে আমরা রেহাই পাই, মামলার হাত থেকে আমরা রেহাই পাই। বিষয়টি নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট শাখা থেকে জানানো হয়, নীতিমালার খসড়া হয়েছে, সংশ্লিষ্টদের সাথে বৈঠকের পর নীতিমালা চূড়ান্ত হবে। তবে অ্যাম্বুলেন্সকে বাণিজ্যিক বাহন ঘোষণা দিয়ে দ্রুত নীতিমালাটি বাস্তবায়ন হবে, এমন প্রত্যাশা মালিক চালক সবার। আর বাদল, RTV, ঢাকা। মানবতার সেবায় এগিয়ে আসতে ভয় ভীতিকে জয় করতে হয় বলে জানিয়েছেন জিয়া ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদার রহমান। বলেন, মাইলস্টোন ট্র্যাজেডির শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে চলছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাইলস্টোনের ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার প্রয়োজন হলে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় শহীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও স্মরণ সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। কিছু ঘটনা মনে ক্ষত সৃষ্টি করে, হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। তেমনি 2025 সালের 21 জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনা। ভয়াবহ সেই দুর্ঘটনায় প্রাণ হারান 26 শিশুসহ 36 জন, আহত হন প্রায় 150 শতাধিক মানুষ।
সেদিনে সেই দুর্ঘটনা কবলিত ভবনটির সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। খুবই ভয়ানক ব্যাপার যে আমরা কোথাও আটকা পড়েছিলাম, বাঁচার কোনো রাস্তা ছিল না। ওরা আজকে নাই বা যারা বেঁচে আছে তাদের দিকে কষ্ট, এটা হয়তো আমরা যারা সুস্থ আছি সেটা উপলব্ধি করার মতো না। অন্যদিকে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও স্মরণ সভার আয়োজন করে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি। যাদেরকে হারিয়েছি এই শোক আমরা কিভাবে সইব? অনুষ্ঠানে মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় শোক প্রকাশ করে যে কোনো বিপদে বাংলাদেশের পাশে থাকার কথা বলেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর, যুক্তরাজ্য, ভারত ও চায়নার রাষ্ট্রদূত। আহতদের সর্বোচ্চ চিকিৎসা সহযোগিতার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা চেষ্টা করব আপনাদের সাথে আরো দিন পাশে থাকতে। যারা এখনো ফলো আপে আছে, আমাদের ডাক্তাররা নিষ্ঠার সাথে বার্ন ইউনিটে কাজ করে যাচ্ছেন। এরপরেও যদি আরো কিছু উন্নততর চিকিৎসার প্রয়োজন হয়, আমাদের সরকার, আমরা পিছিয়ে থাকবো না। বক্তব্যের শুরুতেই বিমান দুর্ঘটনায় শহীদদের শ্রদ্ধায় স্মরণ করেন ডাক্তার জুবাইদা রহমান। বলেন, মাইলস্টোন ট্র্যাজেডিতে সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবে। ভয়াবহ অভিজ্ঞতার পরও আপনারা যেভাবে সাহস ও সংকল্প নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, জাতি কোনোদিন ভুলবে না। এই কষ্টের পরে যে দৃঢ়তা সকলে দেখিয়েছেন, সেই জন্য তাদের জানাই ধন্যবাদ। পরে মাইলস্টোনের ঘটনায় আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ডাক্তার জুবাইদা, খোঁজ নেন তাদের স্বাস্থ্যের এবং তাদের খোঁজ খবর নিচ্ছেন। শামীম চৌধুরী, RTV, ঢাকা। দেশের বিভিন্ন জায়গায় পানিতে ডুবে 7 শিশুর মৃত্যু হয়েছে। বগুড়ার কাহালুতে মারা গেছে 3 শিশু। দুপুরে উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গুচ্ছ গ্রামের খাসের পুকুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো উপজেলার ভালতা গুচ্ছ গ্রামের আসাদুল ইসলামের ছেলে জাকিরুল এবং একই গ্রামের ফারুক মণ্ডলের ছেলে ফাহিম ও মেয়ে সুরাইয়া। মাগুরার মোহাম্মদপুর উপজেলার মৌসা গ্রামে পানিতে ডুবে মারা গেছে 2 চাচাতো বোন রাফিয়া ও রাইসা। এছাড়া সদর উপজেলার কালীনগর গ্রামে মধুমতি নদী থেকে ইসাইন মোল্লা নামের 3য় শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে গোপালগঞ্জের মুকসুদপুরে একটি পরিত্যক্ত পুকুর থেকে রিয়ান মোল্লা নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের 3 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাদুরতলার ভিকু মণ্ডলের স্ত্রী হাসিনা বেগম, নাতনি মিম খাতুন এবং ভাতিজি আশা খাতুন। পুলিশ জানায়, সকালে বাড়ির ছাদে ওঠার জন্য লোহার সিঁড়িতে হাত দেন হাসিনা বেগম। বৈদ্যুতিক ত্রুটির কারণে আগে থেকেই সিঁড়িটি বিদ্যুতায়িত ছিল। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে হাসিনা বেগমকে বাঁচাতে এগিয়ে আসেন মিম ও আশা। এ সময় তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। প্রতি ঘনমিটার সিএনজি গ্যাস বিক্রয়ে 13 টাকা 96 পয়সা কমিশনের আলটিমেটাম দিয়েছেন সিএনজি ফিলিং স্টেশন মালিকরা। দাবি না মানা হলে 30 জুলাই সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত সব ফিলিং স্টেশন বন্ধ রাখার হুঁশিয়ারি দিলেন অ্যাসোসিয়েশন নেতারা। ঢাকায় সিএনজি অ্যাসোসিয়েশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে দাবি আদায় না হলে 23 আগস্ট সকাল থেকে সকল ফিলিং স্টেশন লাগাতার বন্ধ রাখার ঘোষণা দেন। বিগত 11 বছরে কোনো কমিশন না বাড়লেও 8 বার বিদ্যুতের দাম বেড়েছে, ফলে প্রতি ইউনিটে বিদ্যুৎ খরচ হয় অন্তত 6 টাকা। এতে লোকসান বেড়ে যাচ্ছে জানিয়ে অবিলম্বে কমিশন বাড়ানোর দাবি মেনে নেয়ার আহ্বান জানান সিএনজি ফিলিং স্টেশন মালিকরা। 30 জুলাই তারিখে সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত আমাদের স্টেশন বন্ধ রাখবো। লোকসান আমরা আর টানতে পারছি না। এখন এই লোকসানের বোঝাটা যদি সরকার সমাধানের ব্যবস্থা না করে, সেক্ষেত্রে আগামী 23-8 তারিখ থেকে আমাদের স্টেশনসমূহ, সারা দেশের স্টেশনসমূহ আমরা বন্ধ রাখবো। আমরা সঞ্চিত আমানত ফেরত সহ 2 দফা দাবি আদায়ে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন ও লং মার্চ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ভুক্তভোগী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সকালে বাংলাদেশ ব্যাংক টু সচিবালয়ে লং মার্চ কর্মসূচি পালন করে ভুক্তভোগীরা। পারিবারিক অর্থ কষ্ট ও নানা সমস্যায় বিপাকে পড়ছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা।
ব্যাংকগুলোতে আর্থিক সংকটের কারণে টাকা তুলতে না পেরে এবং হেয়ার কাট নিয়মের কারণে তীব্র ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকরা। বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নিয়ে তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগে পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে প্রশাসন। গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের একটি কক্ষে ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের নিয়ে মানসিক নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে ৫৪তম ব্যাচের শিক্ষার্থীদের বিরুদ্ধে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসন শৃঙ্খলার ২০১৮ সালের অধ্যাদেশ অনুযায়ী এই ব্যবস্থা নেয়। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ABM আজিজুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়, প্রাথমিক সত্যতা পাওয়ায় শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আসামিদের বহিষ্কার করা হয়েছে। ক্যাম্পাসে যে কোনো ধরনের র্যাগিং ও নির্যাতন কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। দেশে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে বিদেশে বেশি পরিমাণ জনশক্তি পাঠানোর উদ্যোগ জোরদার করেছে সরকার। দেশের বিভিন্ন অঞ্চলে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের কার্যক্রম আরও শক্তিশালী করা হচ্ছে। পাশাপাশি কারিগরি শিক্ষার পাঠ্যক্রমে বহু ভাষা শিক্ষা, আধুনিক প্রযুক্তিগত দক্ষতা এবং আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগ বাস্তবায়িত হলে বৈদেশিক কর্মসংস্থান বাড়বে, রেমিটেন্স প্রবাহ আরও শক্তিশালী হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করেছে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন বিরোধী দল। প্রধানমন্ত্রীর বাসভবন লোক কল্যাণ মার্গের সামনে অবস্থান ধর্মঘট করছে তারা। তবে বাসভবনের নিরাপত্তায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে নিট কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে দোষীদের কঠোরতম শাস্তি নিশ্চিতের কথা জানিয়েছেন তিনি। অন্যদিকে গতকাল পুলিশের ব্যাপক লাঠিচার্জের পরেও বিক্ষোভ অব্যাহত রেখেছে ককরোচ জনতা পার্টি। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং নিট পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে দিল্লির রাজপথে উত্তাপ ছড়াচ্ছে নবগঠিত ককরোচ জনতা পার্টি CJP। সোমবার পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার সময় পাল্টাপাল্টি সংঘর্ষে জড়ায় পুলিশ ও বিক্ষোভকারীরা। ঘটনাস্থল থেকে CJPর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক সহ ৭০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক ও গ্রেফতার করা হলেও মঙ্গলবার সকালে ফের দিল্লির যন্তর মন্তরে জড়ো হয়ে বিক্ষোভ অব্যাহত রাখে ককরোচ জনতা পার্টির সমর্থকরা। শিক্ষার্থীদের ওপর দমন পীড়নের প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করে বিরোধী দল। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা এবং মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বাধীন শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘটে যোগ দেন কংগ্রেস নেতারা। ছাত্রদের ওপর পুলিশের হামলার জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করে শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর পর এখন প্রধানমন্ত্রীরও পদত্যাগে জোরালো দাবি তোলা হয়। এই আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দেয় পাঞ্জাবের কৃষক সংগঠনগুলো। অন্যদিকে প্রশ্নফাঁস ঘিরে শুরু হওয়া এই বিক্ষোভ নিয়ে অবশেষে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, প্রশ্নফাঁস মহাপাপ, তা রুখে দেওয়া গোটা দেশের দায়িত্ব। এনডিএ সংসদীয় দলের মঙ্গল মিলন বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু মোদীর বক্তব্য উদ্ধৃত করে এই তথ্য জানান। তিনি বলেন, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তির কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। जो रिफॉर्म एक्सप्रेस पर सवार होकर के आज देश चल पड़ा है। সামিউল শিহাব, RTV। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে 13 সদস্যের পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। চোট কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজেলউড এবং অভিজ্ঞ অফ স্পিনার নাথান লায়ন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া উসমান খাজার জায়গায় ওপেনিংয়ে আস্থা রাখা হয়েছে অ্যাশেজে অভিষেক হওয়া জেক ওয়েদারাল্ডের ওপর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে 13 থেকে 17 আগস্ট ডারউইনে। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে 22 থেকে 26 আগস্ট ম্যাকাইয়ে। এবার বিআরবি কেবল বিশ্বকাপের খবর। ফুটবলের বিশ্বকাপ শেষ, কিন্তু শেষ হয়নি এর অর্থনৈতিক হিসেব।
ফিফার রাজস্ব, দলগুলোর পুরস্কার আর 3 আয়োজক দেশের ব্যবসা বাণিজ্য সব মিলিয়ে 2026 বিশ্বকাপ ছিল মাল্টি-বিলিয়ন ডলারের এক মহাযজ্ঞ। মাঠে চ্যাম্পিয়ন স্পেন, কিন্তু অর্থনীতির মাঠে কে কতটা লাভবান হলো দেখুন আতিকুল ইসলাম শাকিলের রিপোর্টে। ফুটবল বিশ্বকাপে 104 ম্যাচ, 48 দল, 39 দিনের মহাযজ্ঞ। কিন্তু এই আয়োজন শুধু গোল আর ট্রফির হিসাব নয়, বিশ্বকাপ মানে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা। 2026 বিশ্বকাপ ঘিরে ফিফার মোট রাজস্ব বাজেট ছিল 8.9 বিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,10,000 কোটি টাকা। সবচেয়ে বড় আয় সম্প্রচার সত্য থেকে প্রায় 3.9 বিলিয়ন ডলার, অর্থাৎ 48,000 কোটি টাকা। টিকিট ও হসপিটালিটি থেকে প্রায় 3 বিলিয়ন ডলার, যা প্রায় 37,000 কোটি টাকার সমান। আর মার্কেটিং ও স্পন্সরশিপ থেকে 1.8 বিলিয়ন ডলারের কাছাকাছি, যা 22,000 কোটি টাকা। আয়ের একটি অংশ গেছে দলগুলোর পুরস্কারে, যার পরিমাণ 72 কোটি 70 লাখ ডলার, অর্থাৎ প্রায় 9,000 কোটি টাকা। বিশ্বকাপ জিতে স্পেন পেয়েছে 5 কোটি ডলার, যা প্রায় 618 কোটি টাকা, যেখানে রানার্স আপ আর্জেন্টিনা পেয়েছে 3 কোটি 30 লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় 408 কোটি টাকা। তৃতীয় হওয়া ইংল্যান্ড 2 কোটি 90 লাখ ডলার, অর্থাৎ 358 কোটি টাকা। আর চতুর্থ দল ফ্রান্স পেয়েছে 2 কোটি 70 লাখ ডলার, যা 334 কোটি টাকার সমান। কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলো পেয়েছে 1 কোটি 90 লাখ ডলার করে, যা প্রায় 235 কোটি টাকা, যেখানে শেষ 16 দলগুলোকে দেয়া হচ্ছে 185 কোটি টাকা করে, আর শেষ 32-এর প্রতিটি দল পেয়েছে 135 কোটি টাকা। গ্রুপ পর্বে বাদ পড়া দলও পেয়েছে 90 লাখ ডলার, যা প্রায় 111 কোটি টাকার সমান। তবে ফিফার বাইরে সবচেয়ে বড় অর্থনৈতিক লাভের জায়গা 3 আয়োজক দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। হোটেল, রেস্টুরেন্ট, পরিবহন, পর্যটন আর খুচরা ব্যবসায় তৈরি হয়েছে বিপুল অর্থনৈতিক কর্মকাণ্ড। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ঘিরে অর্থনৈতিক কার্যক্রমের পরিমাণ 20 বিলিয়ন ডলারের বেশি, বাংলাদেশি মুদ্রায় প্রায় 2,47,000 কোটি টাকা। কানাডায় বিশ্বকাপ থেকে তৈরি হয়েছে প্রায় 3.8 বিলিয়ন কানাডিয়ান ডলারের অর্থনৈতিক আউটপুট, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 42,000 কোটি টাকা, যেখানে জিডিপিতে অবদান প্রায় 18,000 কোটি টাকা, সরকারি রাজস্ব 6,000 কোটি টাকা আর কর্মসংস্থান তৈরিতে 24,000 কোটি টাকা। মেক্সিকোতেও পর্যটন, হোটেল, পরিবহন ও স্থানীয় ব্যবসায় এসেছে বিশাল অর্থনৈতিক আলোড়ন। যদিও অর্থনৈতিক কর্মকাণ্ড আর নিট লাভ এক জিনিস নয়, বিশ্বকাপ আয়োজনে যেমন পর্যটন ও ব্যবসা বাড়ে, তেমনি নিরাপত্তা, পরিবহন ও কাঠামোতেও বিপুল খরচ হয়। তাই মাঠের চ্যাম্পিয়ন স্পেন হলেও অর্থনীতির বাজারে বড় জয় ফিফার সম্প্রচার ও বাণিজ্যিক অধিকারে, আর আয়োজক দেশগুলোর জয় পর্যটন, ব্যবসা ও কর্মসংস্থানে। বিশ্বকাপ তাই শুধু ফুটবলের সবচেয়ে বড় আসর নয়, এটি বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক আয়োজনও। আতিকুল ইসলাম শাকিল, RTV। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।